সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৭২তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বরানগরের বাড়ির গেটের সামনে দাঁড়াতেই একজন পুলিশ সূর্যকে জানালো যে শঙ্করবাবু বা দীপ্তি কেউই বাড়িতে নেই। সূর্য প্রত্যেক দিনই আসে বলে প্রহরীরা তাকে চিনে গেছে। তারা এই কথাও বলল যে পিএ বাবু অবশ্য আছেন, সূর্য ইচ্ছে করলে বসতে পারে। সূর্য ভেতরে ঢুকে দাঁড়িয়ে রইল বারান্দায়। মন্ত্রীমশাই কখন ফিরবেন তার ঠিক নেই, কিন্তু দীপ্তি স্কুল ছুটি হলে ফিরবেনই। দীপ্তি কিছুতেই তাকে একা কথা বলার সুযোগ দিচ্ছে না। একসময় রাখাল চট্টরাজ তাকে দেখতে পেয়ে বলল, আরে আপনি বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসে বসুন। তার মালিকের সঙ্গে সূর্যর কি সম্পর্ক তা রাখাল চট্টরাজ এখনো ঠিক বুঝতে পারেনি, কিন্তু যেহেতু সূর্য দোতলায় উঠে যায় তাই তাকে একটু খাতির দেখাতেই হয়। সূর্য বলল, না আমি এখানেই ঠিক আছি। আপনার কি শরীর অসুস্থ নাকি? না। মুখ চোখ কিরকম যেন দেখাচ্ছে, চাটা কিছু খাবেন? না। রাখাল চট্টরাজ একটা দুর্বোধ্য মুখভঙ্গি করে আবার নিজের ঘরে ফিরে গেল। সূর্য সম্পর্কে তার কৌতূহল বাড়ছে। লোকটা আলাপ করতে গেলেও এক হাতটার বেশি কথা বলে না। সরকারি গাড়িতে শঙ্করবাবু দীপ্তিকে সঙ্গে নিয়েই ফিরলেন। সূর্যকে দেখে বললেন, কতক্ষণ এসেছ? শোনো, তোমার জন্য একটা কাজ ঠিক করেছি। হে দীপ্তি, তুমি সূর্যকে নিয়ে ওপরে যাও, আমি নিজে কাগজপত্রগুলো একটু দেখে আসছি। দীপ্তি বললেন, তোমাকে এখন আর কাগজপত্র দেখতে হবে না, ওপরে গিয়ে একটু বিশ্রাম নেবে চলো। আমি তো ক্লান্ত হইনি। 1 ঘন্টা ধরে বক্তৃতা করলে, তারপরে এক্ষুনি ফিরে এসে কাজ নিয়ে আর বসতে হবে না, আবার তো বিকেলেই বেরোতে হবে। শঙ্করবাবু হেসে বললেন, হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। সূর্যর সঙ্গেই কাজের কথাটা সেরে ফেলা যাক। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি নিচু গলায় সূর্যকে বললেন, সিডিপিতে একটা ভালো কাজ খালি আছে, তুমি নেবে? সূর্য জিজ্ঞেস করল, সিডিপি? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। মাইনে ভালোই, কাজটাও খারাপ না। চাকরি? তোমার বুঝি চাকরি করতে ইচ্ছে করে না? স্বাধীন দেশের সরকারি কাজটাও এক হিসেবে দেশেরই সেবা করা। শঙ্করদা কিছু বলতে গিয়েও সূর্য থেমে গেল। শঙ্করবাবু একটুক্ষণ উৎসুকভাবে তাকিয়ে রইলেন তার দিকে, তারপর জিজ্ঞেস করলেন, কি বলো? আপনি কি সুখী? তার মানে? আপনি কি সত্যিই ভাবছেন যে আপনি দেশের জন্য কিছু করতে পারছেন? এ কথা জিজ্ঞেস করছো কেন? আমি তো সব ছেড়ে ছুড়ে দিয়ে চলেই গিয়েছিলাম, কিন্তু আপনার এখানে পরপর কয়েকদিন এসে আমার কিরকম খটকা লাগছে। আমাদের আমলের লোকেরা সত্যি কি করছে দেশের জন্য? তারা তো কেউ ভণ্ড ছিল না। আমার যতটা সাধ্য আমি তা করছি। এক একটা রাতে আমার ঘুম আসে না। দীপ্তি জানে আমি মাঝরাত্রে জেগে উঠে বসে থাকি। আমি ভাবি এই দেশের এত সমস্যা, ভাষার সমস্যা, ধর্মের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো মানুষকে দুবেলা দুটো খেতে দেওয়া। কি করে এর সমাধান হবে? তবু আমাদের যার যতটুকু সাধ্য। শঙ্করবাবুর মুখে একটা আন্তরিক দুঃখের ছায়া পড়ে, কিন্তু সূর্যর মুখে স্পষ্ট বিদ্রূপ। শঙ্করদা, এটা কি স্বাধীন দেশ? এদেশের মানুষ কি পেয়েছে? আরে আস্তে আস্তে সব হবে। এটা একটা শিশু রাষ্ট্র, মাত্র 6 বছর বয়স। যুদ্ধে যেসব দেশ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যেমন জার্মানি, জাপান, চীন, তারা এই কয়েক বছরেই। আমাদের দেশটার সমস্যা আরো অনেক জটিল। কথা বলতে বলতে ওরা দোতলার বারান্দায় এসে বসে। শঙ্করবাবু বিশ্রাম নেবার ভঙ্গিতে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে পা ছড়িয়ে দিয়েছেন। দীপ্তি 3টি গেলাসে লেবুর শরবত বানাচ্ছেন। সূর্য দীপ্তির দিকে একবারও তাকায়নি। সে তীব্র চোখে চেয়ে আছে শঙ্করবাবুর দিকে। সে আবার বলল, শঙ্করদা, সেই দিনের কথা আপনার
মনে আছে খিদিরপুরে সিরাজুল তারিক সাহেবের দোকান ঘরে বসে আপনি আমাকে বিদ্রূপ করে জিজ্ঞেস করেছিলেন আমি অ্যাকশনে যেতে ভয় পাবো কি না? আমি ভয় পাইনি, আমি এখনও তৈরি আছি। আপনি আমাকে আবার অ্যাকশনে পাঠান। শঙ্করবাবু হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, তুমি কি স্বপ্নের ঘরে আছো নাকি? সেসব দিন কবে চুকে বুকে গেছে। এখন অ্যাকশন বলতে কি বোঝাচ্ছ তুমি? এখন কি খুনোখুনির সময়? এখন দেশ গড়ার সময় না, এখন ভাঙার সময়। কি ভাঙবে? কুমিরের বাসা। যেসব কুমিররা দেশের সব কিছু গিলে গিলে খাচ্ছে, তাদের বাসাগুলো আগে চুরমার করে দিতে হবে। এসব সস্তা কথা। অ্যাকচুয়াল কাজ হাতে নিয়ে আমরা দেখছি আপনারা কোনো কাজই হাতে নেননি। আপনারা শুধু পারমিটের কারবার করছেন। দীপ্তি মৃদু গলায় বললেন, সূর্য, তুমি বড্ড জোরে কথা বলছো। চেঁচামেচি করলেই সব কিছুর সমাধান হয় না। তাছাড়া তুমি তো রাজনীতি নিয়ে মাথা ঘামাতে না, তুমি তো সব ছেড়ে দিয়েছিলে। তাহলে শঙ্করদারও ছেড়ে দেওয়া উচিত। শঙ্করদা হাত উঁচু করে দীপ্তিকে থামার ইঙ্গিত করে বললেন, শোনো সূর্য, গণতন্ত্রে পার্টি প্রধান। পার্টিকে শক্ত না করতে পারলে কোনো কাজই করা যায় না। তুমি একবার পার্টিতে ঢুকে দেখো, সবাইকে সামাল দেয়া কত কষ্ট, কত শক্ত কাজ। বিধানবাবু পর্যন্ত সবসময় পার্টিকে সামলাতে পারেন না। যাই হোক, তুমি কি কাজ করতে চাও সেটা বলো। তোমার জন্য আমি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবো। আমি ফাইটার। আমি আমি লড়াই করতে চাই। কি মুশকিল, এখন কার সঙ্গে লড়াই করবে? হাওয়ার সঙ্গে? পুরনো সেসব কথা মাথা থেকে একেবারে তাড়িয়ে দাও। সে আমলে 2-4টে খুনোখুনি করে আমরা দেশের কি উপকার করতে পেরেছি? হ্যাঁ জানি, এ কথাই এখন আপনারা বলবেন। সেজন্যই হরদা, ব্রজগোপালদা, যোগানন্দ, এদের নামও কেউ আজকাল উচ্চারণ করে না। ওরা জীবন নষ্ট করেছে। তুমি এখনো তোমার জীবনটা অন্তত ঠিক করতে পারো। চাকরি নিয়ে? তাহলে কি করতে চাও? বেশ তো, গ্রামে যাও না। শঙ্করদা, আপনি হাতের আঙুল কেটে একসময় প্রতিজ্ঞা করেননি? দীপ্তি আবার বাধা দিয়ে বললেন, এসব এখন থাক। শঙ্করবাবু প্রশ্রয়ের সুরে বললেন, আহাপ কি বলতে চাই বলুক না, ছেলেটা আজ বড্ড রেগে আছে। সূর্য হঠাৎ চুপ করে গেল। তারপর সে একটা দুঃসাহসিক কাজ করল। সিগারেট ধরিয়ে দূরের অ্যাস্ট্রিতে দেশলাইয়ের কাঠিটা ফেলার ছলে উঠে গিয়ে দীপ্তির কাঁধে হাত রাখল। 2-1 মুহূর্তের জন্য দীপ্তি একেবারে শিউরে উঠলেন। শঙ্করবাবুর মুখটা তখন অন্যদিকে ফেরানো ছিল। তিনি কিছুই টের পেলেন না। দেশের সমস্যা নিয়ে আলোচনা করতে করতে সে কেন অতর্কিতে উঠে এসে দীপ্তিকে স্পর্শ করল তা ঠিক বোঝা যায় না। হয়তো এই বিশাল দেশটির মর্ম সে এখনও ঠিক বুঝতে পারেনি বলেই দীপ্তিকে ছুঁয়ে সে বাস্তবে ফিরে আসে। শঙ্করবাবু এই দেশ আর দীপ্তি নামক এই নারী, দুজনের ব্যাপারেই বেশ নিশ্চিন্ত এবং তৃপ্ত। আর সূর্যর চোখে বিশাল মরুভূমির মতন অতৃপ্তি হাহা করে জ্বলে। শঙ্করবাবু একটা হাই তুলে বললেন, আজ বিকেলেই নদিয়ায় যেতে হবে। কৃষ্ণনগরে একটা কনফারেন্স আছে কাল সকালে। সূর্য সঙ্গে সঙ্গে বলল, আমাকেও সেখানে নিয়ে চলুন। তুমি যাবে? তুমি গিয়ে কি করবে? এমনিই যাব, জরুরি সব সরকারি কাজ। তার মধ্যে তুমি, মানে তোমারই ভালো লাগবে না। দীপ্তি মাথা নেড়ে বললেন, না তা হয় না, আমাদের ওখানে 3-4 দিন থাকতে হতে পারে। নিচ থেকে একজন পরিচারক এসে শঙ্করবাবুর হাতে একটা স্লিপ দিল। 2জন এমএলএ এসেছেন দেখা করতে, এদের বসিয়ে রাখা যায় না। শঙ্করবাবু ব্যস্ত সমস্ত হয়ে নেমে গেলেন। শঙ্করবাবু যাবার সঙ্গে সঙ্গে দীপ্তিও উঠে দাঁড়িয়েছেন। গম্ভীরভাবে তিনি বললেন, সূর্য, তুমি রাজনীতি নিয়ে আর আলোচনা করো না। ওসব তোমার জন্য নয়, তোমার মাথা গরম। তুমি তো ওসব ছেড়েই দিয়েছিলে। হ্যাঁ, দিয়েছিলাম। তাহলে আবার? এখানে কয়েকদিন এসে আবার বুঝতে পারলাম কী সব কাণ্ড কারখানা চলছে। তাহলে এখানে আর না আসাই ভালো।
এখানে আসবো না, আমি তাহলে কোথায় যাব? তা তুমিই জানো। তুমি আমাকে এখানে আসতে বারণ করছো। সূর্য, আমরা শান্তিতে আছি, কেন তুমি তা ভেঙে দিতে চাও? হ্যাঁ, আমি ভেঙে দিতেই এসেছি। সবাই সব কিছু পাবে, আর আমি বুঝি কিছুই পাবো না। আর আমি আমার অধিকার ছাড়বো না। কি তোমার অধিকার? আমি তোমাকে চাই, অথবা শঙ্করদাকে চাই। তোমরা একসঙ্গে কিছুতেই থাকতে পারবে না, কিছুতেই না। এসব কি বলছো পাগলের মতন? মোটেই পাগলের মতন নয়। আমরা হরদার সামনে প্রতিজ্ঞা করেছিলাম দেশের জন্য প্রাণ দেব। রাইটার্স বিল্ডিং এর গদিতে বসে বাবুগিরি করার তো কথা ছিল না। একসময় আমি ভেবেছিলাম দেশের স্বাধীনতা এলেই আমাদের কাজ শেষ, কিন্তু এখন বুঝতে পারছি স্বাধীনতা আজও আসেনি। নানা চক্রান্তের জালে মানুষকে আরও বেঁধে ফেলা হচ্ছে। আমি শঙ্করদাকে ওই গদি থেকে টেনে নামাবো। তুমি এখনো ছেলে মানুষ আছো, তুমি কিছুই পারবে না। আমার স্বামী সত্যিই খাঁটি লোক। তিনি তার মতন এদেশের উন্নতির জন্য কাজ করে যেতে চান। তিনি যে তোমার সঙ্গে এতটা ভালো ব্যবহার করছেন, ভালো ব্যবহার নয়, দয়া করছেন, কৃপা করছেন। উনি তোমাকে কেন কেড়ে নিয়েছেন আমার কাছ থেকে? কেড়ে তো নেননি, আমি স্বেচ্ছায়। সূর্য চিৎকার করে উঠল, দীপ্তিদি। তারপর চোখ বুজে রইল কিছুক্ষণ। তা সেই চিৎকার নিশ্চয়ই নিচতলা থেকে শুনতে পাওয়া গেছে। তবু শঙ্করবাবু তৎক্ষণাৎ উঠে এলেন না। সূর্য চোখ খুলে ধীর স্বরে বলল, তোমার স্বামী যদি এসব মন্ত্রিত্ব ফন্ত্রিত্ব ছেড়ে ছুড়ে না দেন, তাহলে ওকে আমি খুন করব, নিশ্চিত খুন করব। এ বিষয়ে মনে কোনো সন্দেহ রেখো না। দীপ্তি কেঁপে উঠলেন। কয়েক পা এগিয়ে এসে ব্যাকুলভাবে বললেন, তুমি এসব কি বলছো? সূর্য, তুমি আমার দিকে তাকাও। দীপ্তি ভয় পেয়েছেন। সূর্যকে তিনি ভালোভাবেই চেনেন। সে একটা গোয়ার। এরকম কিছু করে ফেলা তার পক্ষে মোটেই অসম্ভব নয়। দীপ্তি সূর্যর পিঠে হাত রাখলেন। সামান্য একটা ছোঁয়ায় কি হয় মানুষের? শান্ত শরীরে হঠাৎ কেন মনে হয় এত লক্ষ লক্ষ স্নায়ু সত্যিই ছিল। এত শান্তি, এত আকাঙ্ক্ষা, এত অতৃপ্তি। নদীর ওপরে পড়েছে জ্যোৎস্নার আলো, যেন সেইখানে কেউ ডাক দিয়েছে। সূর্য সেই হাতটা ধরে ফেলে বলল, ওকে আমি ছেড়ে দিতে পারি মাত্র একটা শর্তে। যদি যদি তোমাকে ফিরিয়ে দেয় আমার কাছে। আমাকেও তো কিছু পেতে হবে। সবাই সব কিছু পাচ্ছে, আর আমি কিছু পাবো না। দীপ্তি হাতটা এবার সরিয়ে নিলেন, বললেন, তা হয় না। তারপর একটু থেমে আবার বললেন, আমি একটা সামান্য মেয়ে, তার জন্য তুমি এরকম করছো কেন? তুমি তো ইচ্ছে করলে অনেক কিছুই পেতে পারো। আমি তোমাকেই চাই। আমি কেউই না। দীপ্তি নিজেকে কঠোর করে বললেন, সূর্য, তুমি এ বাড়িতে আর এসো না। আমি বলছি তুমি কখনো আসবে না। আমি আসবই। না, আসবে না। পাহারাদারদের বলে দিলে তোমাকে আর ঢুকতেই দেবে না ওরা। সেটা কি তোমার পক্ষে খুব সম্মানজনক হবে? ভিখিরির আবার মান সম্মান কি? কিন্তু তুমি জেনে রাখো, আমি আসবই। কেউ আমাকে আটকাতে পারবে না। আমরা এখান থেকে চলে যাব, কলকাতাতেই থাকবো না। তুমি যেখানেই যাও। না, আমি মিনতি করছি, এরকম করো না। বললাম না, আমি আর আমার অধিকার ছাড়বো না। তোমার কোনো অধিকার নেই। তড়াক করে উঠে দাঁড়িয়ে সূর্য দীপ্তির থুতনিটা ধরে উঁচু করে বলল, আমার চোখের দিকে তাকাও। তাকিয়ে বলো তো কোনো অধিকার নেই? একদিন তুমি বলনি যে তুমি আমাকে ভালোবাসো? বলনি যে তোমার আর আমার জীবন এক হয়ে গেছে? তুমি আমার বুকে মাথা রাখোনি? তুমি বলনি মাঝরাত্রে আমার ঘুমন্ত মাথার পাশে এসে বসে থাকতে ইচ্ছে করে তোমার? তবে তুমি কেন আমার জন্য অপেক্ষা করলে না? দীপ্তি আর কথা বলতে পারলেন না। সূর্যর উন্মাদের মতন দৃষ্টিও সহ্য করতে পারলেন না তিনি। মুখ ফেরালেন। চোখ দিয়ে অজস্র ধারে জল পড়তে লাগল। এই অশ্রুময় মুখের কোনো উপমা নেই।
সূর্য দীপ্তির কোমরের দিকে হাত বাড়ালো। মুহূর্তের মধ্যে সে বোধহয় দীপ্তিকে আঁকড়ে এনে বুকে চেপে ধরত। তবু এই সময়ে সিঁড়িতে পায়ের শব্দ ওঠে। সূর্যকে সরে যেতে হয়। চাপা গলায় সে বলে, আমি নষ্ট হয়ে যাব, আমি কুকুরের মতন মার খেয়ে পালাবো, আর তোমরা এখানে আরামে থাকবে, শান্তিতে থাকবে। সেটা আমি সহ্য করব ভেবেছ? কিছুতেই না। দীপ্তি চোখের জল মুছে ফেলার কোনো চেষ্টা করলেন না। তার স্বামী এসে তাকে দেখতে পেলেন সেই অবস্থায়। ঈষৎ ঠাট্টার সুরে তিনি বললেন, হে কি, সূর্য বুঝি তোমাকে পুরনো দিনের সব কথা মনে করিয়ে দিয়েছে? যেন হাসির কথা। এইভাবে তিনি শুকনো গলায় হাসলেন। এরপরে সূর্য শঙ্করবাবুর দিকে তাকিয়ে মনে মনে বলল, এই দয়ালু, উদার, পরোপকারী দেশের সেবকটিকে আমি খুন করব, নিশ্চিত খুন করব। এই দীপ্তিদিকে ছুঁয়েছে, আমার কথা জানার পরেও ছুঁয়েছে। এই লোকটি তার মাথার পেছনে দেশ নামক একটা ছবি টাঙিয়ে রাখে সবসময়। দেশ মানে ভণ্ডামি, দেশ মানে অহংকারে সুরসুরি। সব আমি জেনে গেছি। কৃষ্ণনগর শহরের রাস্তা দিয়ে জোরে জোরে হাঁটছে সূর্য। অনেক রাত হয়ে গেছে, রাস্তায় মানুষজন খুব কম। এক আধটা পানের দোকানের সামনে অলস লোকের জটলা দেখা যায়। তাদের দেখলেই সূর্য এগিয়ে এসে জিজ্ঞেস করছে, সার্কিট হাউসটা কোথায়? লোকেরা হাত তুলে রাস্তা নির্দেশ করে, তবু সূর্যর দিকভ্রম হয়। কিছু দূর গিয়ে আবার কারুকে জিজ্ঞেস করলে সে সম্পূর্ণ উল্টো দিক দেখায়। কিছুক্ষণ বাদে সূর্য একটা সাইকেল রিক্সা পেয়ে গেল। রিক্সাওয়ালা এত রাত্রে ভাড়া যেতে চায় না। তাকে অনুনয় বিনয় করতে লাগলো। মোড়ের মাথা থেকে 2-4 জন লোক সেই কথা শুনে আকৃষ্ট হয়ে এসে তারাও রিক্সাওয়ালাকে বলল, আরে ভাই, নিয়ে যাও না, উনি বলছেন যখন বিশেষ দরকার। বিশাল মাঠের মধ্যে সার্কিট হাউস, বেশ খানিকটা দূরে গেট। এখন সেই গেট বন্ধ। সেখানে পাহারা দিচ্ছে শান্ত্রী। সে সাইকেল রিক্সাকে কিছুতেই গেট দিয়ে ঢুকতে দেবে না। সেখানে একটা বচ্চা বেঁধে গেল। সার্কিট হাউসের বাইরের সিঁড়িতে বসে থাকা 2 জন সেপাইও ছুটে এলো সেদিকে। সারাদিন বহু স্মারকলিপি, বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে আলোচনা, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কমিটি স্থাপন এবং 2টি জনসভা সেরে মন্ত্রী শঙ্কর বসু খুব ক্লান্ত হয়ে একটু আগে ঘুমিয়েছেন। মাথার কাছে 1 কাপ দুধ ঢাকা রয়েছে। ভোরবেলা উঠে তিনি ঠান্ডা দুধ খান। ঘুমের মধ্যেও তার মুখভঙ্গি চিন্তাক্লিষ্ট। দীপ্তি জেগেই ছিলেন, ঘুম আসছিল না কিছুতেই। তিনি যেন উৎকর্ণ হয়েছিলেন কিছুর অপেক্ষায়। তার হৃদস্পন্দন এখন দ্রুত, হাতের তালুতে জ্বালা জ্বালা করছে। দীপ্তি ঘুমন্ত স্বামীর পাশ থেকে উঠে পড়লেন। একটা পাতলা শাল জড়িয়ে নিয়ে বসবার ঘর পেরিয়ে এসে দাঁড়ালেন বারান্দায়। সামনের বাগানে ফুটে আছে এক ঝাড় চন্দ্রমল্লিকা। বিরাট বিরাট আকাশী গাছগুলির চিকন পাতায় হাওয়ার সরসর শব্দ শোনা যায়। পাতলা জ্যোৎস্না ছড়িয়ে আছে চরাচরে। সেই জ্যোৎস্না পড়েছে দীপ্তির মুখে। তার মুখখানি বিবর্ণ। দীপ্তি তাকালেন গেটের দিকে। ওখানে কি হচ্ছে তিনি ভালোভাবেই জানেন। তবু তিনি অনুচ্চ কণ্ঠে বললেন, রামরতন, কি হয়েছে? ওখানে গোলমাল হচ্ছে কেন? রামরতন এসে জানালো যে সাইকেল রিক্সা চেপে একজন আদমি এত রাত্রে ভেতরে ঢুকতে চাইছে। সে বলছে সাহেবের সঙ্গে তার জরুরি দরকার। বোধহয় মাতোয়ালা টাতোয়ালা হবে। দীপ্তি বললেন, এখন দেখা হবে না, ওকে চলে যেতে বলো। দূর থেকে সূর্য ডেকে উঠল, দীপ্তিদি। দীপ্তি আবার বললেন, ওকে চলে যেতে বলো, বলো কাল সকালে আসতে। এই কথা বলার পর দীপ্তির মুখখানা কুঁকড়ে গেল। চোখ বুজে রইলেন কয়েক মুহূর্ত। তারপর আবার চোখ খুলে দেখলেন রামরতন এগিয়ে যাচ্ছে গেটের দিকে। তিনি বললেন, না না রামরতন, তাড়িয়ে দিও না, ওকে ভেতরে আসতে দাও। গেট খোলা পেয়ে সূর্য সাইকেল রিক্সা থেকে নেমে প্রায় দৌড়ে চলে এলো বারান্দার কাছে। তারপর উত্তেজিত অভিযোগের সুরে বলল, তুমি আমাকে ভেতরে ঢুকতে দিতে বারণ করেছিলে। সে উত্তেজনা দীপ্তিকে স্পর্শ করল না। তিনি নিষ্প্রাণ গলায় জিজ্ঞেস করলেন, সূর্য, তুমি কেন এসেছ?
জ্যোৎস্নায় দীপ্তির হালকা ছায়া পড়েছে সিঁড়িতে। সূর্য সেই ছায়াতে দাঁড়িয়ে, তার দীর্ঘ শরীর দীপ্তির চোখের সামনে থেকে দূরের বাগানটা আড়াল করে দেয়। সূর্য বলল, আমি থাকতে পারলাম না, ট্রেন খুব লেট ছিল, তাই আমার এত দেরি হলো। দীপ্তি দেখলেন রামরতন অদূরে দাঁড়িয়ে, তার সন্দেহ মেটেনি। সে সরু চোখে দেখছে সূর্যকে। দীপ্তি অত্যন্ত সংকুচিত বোধ করল। চাকর বাকর, দেহরক্ষী, পাহারাদার, এরা তার সম্পর্কে কি ভাবছে কে জানে। তিনি আড়ষ্টভাবে বললেন, ওর সঙ্গে যদি তোমার কোনো দরকার থাকে, উনি তো আর রাত্রে উঠবেন না, সকালবেলা আসতে পারো, কিংবা বসবার ঘরের সোফায় যদি রাতটা কাটাতে চাও। তোমার সঙ্গে আমার কথা আছে। আমি এখন শুতে যাব। এক্ষুনি? একটু দাঁড়াও। দীপ্তি অন্যদিকে তাকিয়ে বললেন, ঠিক আছে রামরতন, তুমি শুতে যাও। তিনি সেদিকেই কিছুক্ষণ চেয়ে রামরতনের চলে যাওয়া দেখলেন। তারপর মুখ ফিরিয়ে অত্যন্ত ম্লান গলায় বললেন, সূর্য, তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। আমি একটা সামান্য মেয়ে, আমার কিছুই নেই। আমার মনের জোর ছিল না, আমি মাথা ঠিক রাখতে পারিনি, আমি হেরে গেছি, আমি একেবারেই হেরে গেছি। তুমি আমার উপর রাগ করতে পারো, আমাকে ঘেন্নাও করতে পারো, কিন্তু তুমি নিজেকে নষ্ট করো না। তোমার শক্তি আছে, তুমি এখনো অনেক কিছু করতে পারবে। সূর্য বলল, সুন্দর জ্যোৎস্না উঠেছে, চলো ওই মাঠের মধ্যে থেকে একটু বেরিয়ে আসি। তা হয় না। কেন? তুমি তোমার স্বামীকে ভয় পাও? ওর সঙ্গে আমার ভয়ের সম্পর্ক নয়। তাহলে? তুমি কিছুই বুঝতে পারো না। তুমি কি ভাবো তুমি যা চাও তাই হবে? তোমার ভালোর জন্যই আমি তোমাকে চলে যেতে বলছি। তুমি আমার ভালো চেয়ে চেয়েই আমার সর্বনাশ করেছ। কি বললে? কতদিন তোমাকে দেখিনি, কতদিন যে তোমার আঙুলগুলোতে চুমু খাইনি। দীপ্তি দোকানে হাত চাপা দিলেন, তার সারা মুখটা কাঁপছে। অতি কষ্টে কান্না সামলে তিনি বললেন, ছি, ওসব বলো না। কেন আমাকে কষ্ট দিতে চাও? আমি খুবই সাধারণ একটা মেয়ে, তুমি যাও। সূর্য এগিয়ে এসে দীপ্তির একখানা হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি কোথাও যাব না, এবার আমাকে এত সহজে তাড়াতে পারবে না। দীপ্তি ত্রাসের সঙ্গে চাপা গলায় বললেন, ছাড়ো আমাকে, শিগগির ছাড়ো, আমি তোমাকে এক্ষুনি নিয়ে চলে যাব। এভাবে তুমিও বাঁচতে পারবে না, আমিও বাঁচতে পারবো না। দীপ্তিদি, আমার কোথাও আর যাবার জায়গা নেই। আমি তো তোমার কাছ থেকে অনেক দূরে চলেই গিয়েছিলাম, কোনো জায়গায় আমি শান্তি পাইনি। সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমার জীবনটা কি এরকমভাবে নষ্ট হবে? তোমার কথা চিন্তা করলেই আমি একমাত্র আনন্দ পাই। আমার আবার ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে। তোমাকে পেলে আবার আমি অনেক অনেক কাজ করতে পারবো, সব মানুষকে ভালোবাসতে পারবো। লক্ষ্মীটি, হাত ছাড়ো। না, তোমার পায়ে পড়ি সূর্য, আমাকে ছেড়ে দাও। এখানে অনেক মানুষজন আছে, আমি যদি ওদের বলতাম তোমাকে ঢুকতে না দিতে। তুমি তা পারতে। আমি তা পারিনি বলেই কি তুমি জোর করবে? জোর করব না, তুমি আমার সঙ্গে স্বেচ্ছায় চলে এসো এক্ষুনি। সামনেই রাস্তা খোলা আছে, আমরা আমাদের জীবন আবার নতুন করে শুরু করব। ভুল করি আর ঠিক করি, আমার বিয়ে হয়ে গেছে অন্য একজনের সঙ্গে। এটা নকল বিয়ে, সে যেরকম চন্দননগরে। না না, এটা তা নয়। দীপ্তিদি, একটা কথা সত্যি করে বলো তো, তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, আমাকে কখনো চাওনি। হাত ছাড়ো বলছি। সূর্য হাতটা ছেড়ে দিতেই দীপ্তি কয়েক পা পিছিয়ে গেলেন। জ্যোৎস্নাটা সরে গেল তার মুখ থেকে। শাড়িটা ঠিক করার জন্য তিনি আঁচল সমেত বাঁ হাতটা একবার তুললেন। সেই আবছা অন্ধকারে এক মুহূর্তের জন্য আঁচল ছড়ানো বাঁ হাত সমেত তার সম্পূর্ণ দেহটা ভারতের মানচিত্রের মতন মনে হয় যেন। সূর্যর চোখে ধাঁধা লেগে যায়। দীপ্তি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি যদি সত্যি কথাটা বলি, তারপর তুমি এখান থেকে চলে যাবে? বলো, কথা দাও। আগে বলো,
সত্যি কথাটা বলো। সূর্য, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, তোমাকে আমি কখনোই চাইনি, আমি খুব খারাপ। কথাটা শেষ করেই দীপ্তি দ্রুত ঢুকে যাচ্ছিলেন ভেতরে। সূর্য দৌড়ে এলো সেদিকে। ড্রয়িং রুমে ঢুকে দীপ্তি দরজাটা বন্ধ করার চেষ্টা করেও পারলেন না। সূর্য জোর করে ভেতরে ঢুকে পড়ল। দীপ্তির শরীর তখন কান্নায় দুলে দুলে উঠছে। তিনি দেয়ালে ঠেস না দিয়ে দাঁড়ালে পড়েই যেতেন। সূর্য তার পিঠে হাত দিয়ে শান্ত গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে ওই কথাটা আরেকবার বলো। দীপ্তি কান্না থামাতে পারলেন না। সেই অবস্থাতেই বললেন, ও এক্ষুনি জেগে উঠবে। উঠুক, সবই আমার দোষ, আমি তোমাকেও নষ্ট করলাম। এখনো সবকিছু করার সময় আছে দীপ্তিদি। দীপ্তি ভেজা মুখখানা ফেরালেন। তারপর হঠাৎ শান্ত হয়ে গিয়ে বললেন, আমি মরে গেলেই সবকিছু ঠিক হয়ে যায়, তাই না? না, এই বিয়ে ভেঙে দিয়ে এক্ষুনি যদি আমরা এখান থেকে চলে যাই তাহলেই সব ঠিক হয়ে যায়। বিয়ে ভাঙা যায় না। সমাজ থেকে পালিয়ে পালিয়ে কিছুতেই আমি বাঁচতে পারবো না। আজ থেকে 20-30 বছর বাদে হয়তো এসবই স্বাভাবিক হয়ে যাবে, কিংবা অন্য কোনো দেশে। কিন্তু আমাদের নিয়তি অন্যরকম। আমি তোমার সঙ্গে কোথাও যাব না, এই আমার শেষ কথা। তাহলে আমার কথাও শুনে রাখো, আমি তোমাকে আর শঙ্করদাকে কিছুতেই একসঙ্গে থাকতে দেব না। আমি ত্যাগ জানি না। সূর্য, শান্ত হও, একটু চিন্তা করে দেখো। শুধু রাগারাগি করলেই সব পাওয়া যায় না। আমি শান্ত হতে পারছি না। তুমি ভালো হয়ে ওঠো, তোমার এসব পাগলামি সেরে যাক। তোমার একটা সুখী জীবন দেখলে পৃথিবীতে আমার চেয়ে আর কেউ বেশি সুখী হবে না। আমার সব সুখ তোমার কাছে জমা আছে। সূর্য, তুমি শুধু শুধু আমাকে বেশি মূল্য দিচ্ছ। আমার যে কিছুই নেই। তোমার কি আছে তা আমি জানি না, কিন্তু আমি তোমাকে যতটা ভালোবাসি 10,000 শঙ্কর বসু ততটা ভালোবাসতে পারবে না। আমি তোমাকে চাই। আমরা একটা পাহাড়ের ওপর বাড়ি করে থাকবো, অনেক উঁচু পাহাড়, মেঘ এসে লাগবে তোমার। এই সময় শঙ্কর বসুর শয়নকক্ষে খুট করে একটা শব্দ হলো। দীপ্তির পিঠে তখনও সূর্যর হাত। তিনি বিদ্যুৎ গতিতে সরে যেতে চাইলেন। সূর্য তবু তাকে সবলে ধরে রইল। দীপ্তি আকুলভাবে বললেন, কি করছো? কি? ছাড়ো, ও জেগে উঠেছে। সূর্য কোনো কথা না বলে সেই দরজার দিকে তাকিয়ে রইল। দীপ্তি নিচু হয়ে সূর্যর পা ছোঁয়ার চেষ্টা করে বললেন, আমায় ছেড়ে দাও, আমি তোমার কেউ না, কোনোদিনই আমি তোমার কাছে যাব না। সূর্য চেয়েছিল সেই মুহূর্তেই চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাক। শঙ্করবাবু মধ্যরাত্রে ঘুম ভেঙে এসে দেখবেন তার স্ত্রী পরপুরুষের আলিঙ্গনে। সূর্যর এজন্য কোনো লজ্জা নেই। সে শঙ্কর বসুকে স্পষ্ট বলবে, এই নারী আমার। তুমি এই দেশ নাও, যত ইচ্ছে কর্তৃত্ব ও ক্ষমতা নাও, কিন্তু এই নারীকে পাবে না। কিন্তু দীপ্তি যখন বললেন, কোনোদিনই আমি তোমার কাছে যাব না, তখন তার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যা সূর্যকে আমূল নাড়িয়ে দেয়। তার যুক্তিহীন উত্তেজিত হৃদয়ও যেন অনুভব করতে পারে যে এরপরে আর কোনো জোর করা চলে না। সূর্য হঠাৎ অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। সে গভীর মনোযোগের সঙ্গে দীপ্তির দিকে তাকালো আরেকবার। মনে হলো এই মুখ তার অচেনা। বুক খালি করে দীর্ঘশ্বাস ফেলল। সূর্য দীপ্তিকে এবার ছেড়ে দিয়ে কয়েক পা এগিয়ে ডাকল, শঙ্করদা। ড্রয়িং রুমের পর বিরাট ডাইনিং রুম, তার ডান দিকে শোবার ঘর। সেই ঘরের দরজা খুলে এসে দাঁড়ালেন শঙ্কর বসু। পাজামা পাঞ্জাবি পরেই শুয়েছিলেন। সেই অবস্থায় উঠে এসেছেন। চুল অবিন্যস্ত। এখন তাকে নিজের বয়সের চেয়েও বেশি বয়স্ক দেখাচ্ছে। চোখে লেগে আছে ঘুম, চিবুকের কাছে শ্রান্তি। তিনি বললেন, কে ওখানে? সূর্য? সূর্য উত্তর দেবার আগেই দীপ্তি তার স্বামীর দিকে এগিয়ে গিয়ে বললেন, সূর্য হঠাৎ এসে উপস্থিত হয়েছে। তুমি ঘুমিয়ে পড়েছিলে। শঙ্করবাবু মাথার চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে হাই তুলে বললেন, কি ব্যাপার সূর্য, হঠাৎ চলে এলে যে? সূর্য বলল, আমি তো বলেইছিলাম
আমি আপনাদের সঙ্গে আসব। আপনারা নিয়ে এলেন না, তাই আমি নিজেই এলাম। এখানে তো আমাদের অনেক কাজ, তুমি এখানে কি করবে? আমরা তো আর প্রমোদ ভ্রমণে আসিনি। আপনার সঙ্গেও আমার অনেক কাজের কথা আছে, সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। তা বলে এখানে। শঙ্করবাবু হঠাৎ হাসলেন, দীপ্তির দিকে ফিরে বললেন, সূর্য বুঝি তোমাকে খুব কষ্ট দিয়েছে? আমাকে ডাকলে না কেন? দীপ্তি কোনো উত্তর দিলেন না। শঙ্করবাবু সেই রকম হাসি মুখেই সূর্যকে বললেন, দীপ্তির সঙ্গে যদি তোমার আলাদা কিছু বলার থাকে তুমি অনায়াসেই তা বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। কিন্তু এত রাত্রে এরকম জায়গায় ব্যাপারটা ভালো দেখায় না। সূর্য চুপ করে রইল। শঙ্কর বসু ডাইনিং রুমের একটা চেয়ার টেনে নিয়ে বসে সূর্যকে বললেন, বসো, এখানে এসে বসো। দীপ্তি ততক্ষণে ঘরের মধ্যে ঢুকে গেছেন। বাথরুমে জলের শব্দ হচ্ছে। শঙ্করবাবু হাত বাড়িয়ে বললেন, দাও, একটা সিগারেট দাও, আছে? সূর্য পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল। দুজনেই সিগারেট ধরালো। শঙ্করবাবু থুতনিতে বাঁ হাতের তালু ঘষতে ঘষতে বললেন, সূর্য, তুমি এখন আর ছেলে মানুষটি নেই, বড় হয়ে উঠতে শেখো। ঝোঁকের মাথায় কিছু একটা করলেই তো হয় না, সব কিছুর দায়িত্ব নিতে হয়। দীপ্তিকে যে তুমি শুধু শুধু কষ্ট দিচ্ছ, এতে তোমার কী লাভ? এসব যুক্তিতর্কের কথা। সূর্য যুক্তিতর্ক কিছুই বোঝে না। সে বকুনি খাওয়া গোয়ার বালকের মতোই গুম হয়ে রইল। শঙ্করবাবু আবার শুরু করলেন, তোমার আর দীপ্তির মধ্যে কি হয়েছিল আমি তা জানি, আমাকেও সব বলেছে। স্বাধীনতার ঠিক আগে সবাই যখন ছত্রভঙ্গ, বিশেষত তোমাদের মতন যাদের কোনো পার্টি ছিল না, তাদের নিজস্ব কোনো দাঁড়াবার জায়গাও ছিল না, সে সময় তোমরা কয়েকজন কাছাকাছি এসেছিলে। তোমার তখন বয়স কম, তাই তুমি আঁকড়ে ধরেছিলে দীপ্তিকে। দীপ্তি সত্যিই মানুষকে শান্তি দিতে পারে, শুধু ওর রূপ নয়, চরিত্রটাই অসাধারণ। তার ফলে তোমার দিক থেকে খানিকটা ইনফ্যাচুয়েশন হয়েছিল। তুমি হয়তো তাকে লাভ বলে ভেবেছিলে, কিন্তু আমি ইনফ্যাচুয়েশনই বলবো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো এটা কেটে যাবার কথা। তুমি কি চির শিশু হয়ে থাকতে চাইছো নাকি? তোমার মতন বয়সে আমি প্রেম ভালোবাসা টাসার কথা চিন্তা করারই সময় পাইনি। দীপ্তিকে আমি বহুকাল ধরে চিনি, কোনোদিন অন্যরকম কিছু ভাবিনি। এখন বুঝতে পারছি, প্রেম ভালোবাসার চেয়ে পরস্পরকে বুঝতে পারাই বড় কথা। আমরা দুজনকে যেরকম। সূর্য অপ্রাসঙ্গিকভাবে বলল, শঙ্করদা, অগাস্ট আন্দোলনের সময় আমি নিজের হাতে 3 জন মানুষকে খুন করেছিলাম। কেন করেছিলাম? শঙ্করবাবু একটু চমকে গিয়ে বললেন, হঠাৎ এ কথা কেন? এই মুহূর্তে আমার মনে পড়ল। ওসব পুরনো কথা এখন একেবারে ভুলে যাও, ওসব কথা আর মনে স্থান দিও না। আমার দোষ এই যে আমি কোনো পুরনো কথাই ভুলতে পারি না। তার বদলে কি আমি কিছুই পাবো না? তোমাকে তো কতবার বললাম একটা কোনো কাজ নিতে, আমি তো রাজিই আছি। আমি চাকরি করব আর আপনি মন্ত্রিত্ব করবেন? মন্ত্রিত্বটা বুঝি খুব আরামের? হ্যাঁ না, তোর দেখছি মাথাটা এখনো গরম হয়ে আছে। শঙ্করবাবু গলা চড়িয়ে ডাকলেন, দীপ্তি। দীপ্তি দরজার কাছে এসে দাঁড়াতে শঙ্করবাবু বললেন, তোমার এই আদরের ছোট ভাইটি দেখছি সব সময় রেগে টং হয়ে আছে, একে নিয়ে কি করা যায় বলো তো? সূর্য দীপ্তির দিকে তাকিয়ে প্রায় ধমকের সুরে বলল, দীপ্তিদি, তুমি এখানে একটাও কথা বলবে না। শঙ্করবাবু বললেন, আরে কি সূর্য, তুমি আমার স্ত্রীকে এখনো দিদি বলে ডাকো, অথচ সম্মান দিয়ে কথা বলো না। এটা ঠিক না, ব্যবহার ট্যাবহার একটু ঠিক করো। যাক শোনো, অনেক রাত হয়েছে, এখন আর কথাবার্তা বলে লাভ নেই। এসেই যখন পড়েছ তখন রাতটা কাটিয়ে যাও এখানে। দীপ্তি, তুমি ওর একটা শোয়ার ব্যবস্থা করে দাও, উত্তরের ঘরটা বোধহয় খালি আছে। সূর্য বলল,
আমার জন্য কোনো ব্যবস্থা করার দরকার নেই। শঙ্করবাবু বললেন, দরকার নেই মানে? তুমি ঘুমোবে না? আমাদের তো ঘুমোতেই হবে। দীপ্তিও খুব কোমল গলায় বললেন, সূর্য, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা। দীপ্তির কণ্ঠস্বর এখন স্বাভাবিক। একটু আগে তিনি যে ব্যাকুলভাবে কেঁদেছিলেন তার কোনো চিহ্নই নেই। এই সংযমের জন্য তার মুখখানা যে রক্তশূন্য হয়ে গেছে, সূর্য তা লক্ষ্যই করল না। শঙ্করবাবু উঠে এসে সূর্যর কাঁধে হাত রেখে বললেন, আরে চলো চলো, আবার কাল সকালে কথা হবে। দীপ্তি, দেখো তো বিছানা পাতা আছে কিনা। শঙ্করবাবু সূর্যকে ধরে দরজার পাশে দাঁড়ালেন। দীপ্তি ঘরের মধ্যে ঢুকে ঠিকঠাক করে দিলেন বিছানার চাদর বালিশ। বেরিয়ে এসে বললেন, যদি রাত্রিরে তোমার জল তেষ্টা পায়, এই ডাইনিং রুমে জল আছে। যে কারণেই হোক, সূর্য আর আপত্তি করল না। ঘরে ঢুকে সে খাটের ওপর বসল। সেখান থেকে সে দেখল শঙ্করবাবু আর দীপ্তিদি ঢুকে গেলেন তাদের ঘরে। দরজা বন্ধ হয়ে গেল। সূর্যর শরীরটা জ্বলছে তখন, হাত দুটো শক্ত হয়ে গেছে, চোখ দুটো বিস্ফারিত। তার মুখ দেখলে এখন চেনাই যায় না। অন্তত 10 জন মানুষের সারা জীবনের রাগ সে অনুভব করছে এই মুহূর্তে। যে নারীকে পেলে সে পূর্ব জীবনের সব কিছু ভুলতে পারে, যে নারীর জন্য সে আবার সব কোমলতা, দয়া, মায়া ফিরে পেতে পারে, সেই নারী আজ তাঁরই চোখের সামনে অপর পুরুষের সঙ্গে শয়নকক্ষে চলে গেল। ক্রোধ মানুষকে অসহায় করে দেয়। সূর্য নিশ্চল হয়ে বসে রইল সেখানে। সমস্ত ইন্দ্রিয় সজাগ করে শুনতে চাইল ও ঘর থেকে কোনো শব্দ আসে কিনা। ও ঘরের আলো নিভে গেছে, কোনো শব্দ নেই।